নবাব সাহেব মোটামুটি সুস্থ। সকালবেলা ওনাকে মেডিসিন খাইয়ে কেবিনে রেখে মেয়ের কেবিনে গেলেন তিনি। 3 দিন চলে আজ নন্দিনী মায়ের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সেতু বেডে ঘুমিয়ে আছে নন্দিনী। ডেকে তুললেন নাহিদা শিকদার। হাত মুখ মুছে ব্রেকফাস্ট খাওয়াতে নিলেন, কিন্তু নন্দিনী খাবে না বলে জেদ ধরেছে। মেয়ের রাগ যে এখনো কমেনি তিনি বুঝলেন। বললেন, তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নাও, মেডিসিন খেতে হবে তোমার। এ তো রাগ ভালো নয়। খাবো না, নিয়ে যাও। তিনি হতাশ শ্বাস ঠেলে বললেন, আর জ্বালিও না তোমরা বাবা মেয়ে, দুজনেই আমার সাথে যা করছো সহ্য হচ্ছে না। একদিকে তোমার বাবা, একদিকে তুমি। সত্যি টলারেট করতে পারছি না, বিতৃষ্ণ আমি। বলেই খাওয়াতে নিলেন। নন্দিনী মুখ সরিয়ে নিল। তিনি ধমক দিয়ে জোরজবস্তি করে খাওয়াতে নিলে হঠাৎ নন্দিনী বলল, তোমার হাতে কিছু খাবো না বললাম না, তাও জোর করছো কেন? আরও অসুস্থ হয়ে পড়বে। খাবো না তোমার হাতে, যাও এখান থেকে। নন্দিনী, একদম বাড়াবাড়ি করো না মেয়ে, আমি টায়ার্ড, খেয়ে আমাকে দায়মুক্ত করো। মায়ের এই কথা শুনে কৃষ্ণকায় মেঘ জমল মনে। চিৎকার করে বলল, আমি তোমাকে খাওয়াতে বলেছি, তাহলে কেন জোর করছো? যাও, তোমাকে কেউ আটকে রাখেনি, তুমি এমনিতেই দায়মুক্ত। এত অপরাধ করার পরেও তোমার থেকে মুখ ফিরিয়ে নিইনি। যেখানে আমার জেদ করার কথা, আর তুমি আমাকে জেদ দেখাচ্ছ তোমার বাবার মতো। নন্দিনী ফুঁসে উঠে বলল, তুমি আমার আম্মু না। যদি আমার আম্মু হতে তাহলে আমাকে অবিশ্বাস করতে না, ডোর লক করে রেখে যেতে পারতে না। যাও, এখন ঢং দেখাতে হবে না। আমি মরে গেলে তোমার কি? আমি তোমার কে? নাহিদা শিকদার রেগে উঠে বললেন, তখনকার পরিস্থিতি ভিন্ন ছিল। তোমার জন্য আমরা 3 জন মানুষই মার্ডার হালাম। আমি মার্ডার করি? কমও না। ওয়াসিফকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে, সে খবর আছে তোমার? মাথা থেতলে ফেলছো তুমি। ও মরে গেলে তোমার কি হবে ভাবো? খুনের খাতায় নাম লেখাবে। যাও, তোমার হাতে কিছু খাবো না। নিজের সন্তানের থেকেও একটা রেপিস্টের জন্য তোমার দরদ বেশি। তুমি আমার আম্মু না, আর আদিককে তো দেখাতে হবে না। বলেই নন্দিনী সব ফেলে দিয়ে ফুঁসতে লাগলো। তার মা তাকে খুনির খাতায় নাম লেখাতে বলেছে। মেয়ে আজ 2 দিন ধরে শুধু এই একটাই কথা বলছে, তুমি আমার আম্মু না। আজও সে একই কথা। নাহিদা শিকদার এবার রাগ নিয়ন্ত্রণ করতে পেলে বলল, হ্যাঁ, ঠিক বলেছ, আমি তোমার আম্মু না। তোমাকে এতিমখানা থেকে দত্তক নিয়েছিলাম, বুঝেছ? সেজন্যই এখন আমাকে রাগতের সব দেখাচ্ছ। সুস্থ হয়ে তোমার আব্বু আম্মুকে খুঁজে তাদের কাছে চলে যেও, ওকে? বলেই মুখে কাপড় চেপে কেবিনের বাইরে চলে গেলেন। নন্দিনী মায়ের যাওয়ার পানে তাকিয়ে রইল। মায়ের সাধারণ একটা কথাকে নন্দিনী কি বুঝল কে জানে। আকস্মিক শ্বাসকষ্ট শুরু হয়ে নন্দিনী ব্রেন স্ট্রোক করে বসল। নন্দিনীর ক্রিটিক্যাল অবস্থা দেখে তাকে লাইফ সাপোর্টে রাখা হল। মৃত্যুর শোকও একসময় কাটিয়ে ওঠা যায়, কথার আঘাতের শোক কখনো কাটিয়ে ওঠা যায় না। তেমনি লোহার থেকেও কথার ওজন বেশি। লোহা খেয়ে হজম করা যায়, কিন্তু কথার আঘাত অ্যালার্জির মতো রক্তে মিশে যায়। কথায় আছে, কিছু ব্যথা মানুষকে নীরব করে দেয়, আর কিছু ব্যথা মানুষকে আমৃত্যু ভোগায়। নন্দিনীও হলো তাই। মায়ের কথাটি মা পাগলি এবং মায়ের ন্যাওটা নন্দিনী সত্যি ভেবে নিয়ে মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয়, যার ফলে কিয়ত মিনিট হীনমন্যতায় ভোগে। আকস্মিক তার ব্রেইনে কথার আঘাতটি ইফেক্ট ফেলে প্রেশার ক্রিয়েট করল এবং মস্তিষ্কের রক্ত সরবরাহ সাময়িক বন্ধ হয়ে আবারও চালু হল। মূলত নন্দিনী মাইল্ড স্ট্রোক করে বসল প্রথম পর্যায়ে। এরপর তাকে সাময়িক ট্রিটমেন্ট দিলেও রেসপন্স করেনি, বরং সময়ের সাথে সাথে তার শরীরের অঙ্গগুলির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। এরপর তাকে দ্রুত লাইফ সাপোর্টে রাখা হলো। এইভাবে লাইফ সাপোর্টে প্রায় 15 দিন অতিবাহিত করল নন্দিনী। জীবিত একটা মানুষ, অথচ শরীরের সকল কার্যক্ষমতা হারিয়ে মৃত মানুষের সমতুল্য নিথর হয়ে রইল। রেসপন্স নেই কোনো রকমেরই। অত্যন্ত প্রিয় মানুষটির কথার আঘাত মস্তিষ্কে একবার ঢুকে গেছে, সেটা আর কারো পক্ষেই কোনো মতে বের করা সম্ভব হয়নি। সব দেখেও আদিত্য নিজেকে যথেষ্ট নিয়ন্ত্রণে রাখল। নাহিদা শিকদারের উপর কতটা ক্রোধ জন্মে নিয়েছে সেটা আদিত্য পরিমাপ করে বুঝাতে পারবে না। তবে হাটে হাঁড়ি ভাঙার মতো কাজ এখন সে কিছুতেই করবে না। আগে প্রেয়সী সুস্থ হোক, তারপর না হয় যা হবার হবে। নয়তো প্রেয়সীর পুরো পরিবার হঠাৎ করে উড়ে আসা ধাক্কাটা সামলে নিতে পারবে না।
হাঁড়িটা সে জায়গা মতো ভাঙবে, যাতে নাহিদা শিকদারের উচিত শিক্ষা হয়। আর সেই মাহেন্দ্রক্ষণের প্রহর গুনছে আদিত্য। অন্যদিকে মেহেরাব বন্ধুর মনোবস্থা বুঝে তাদের বিয়ে স্থগিত রেখেছে যে কোনো একটা কারণ দেখিয়ে। নাহিদা শিকদার শারীরিক মানসিকভাবে ভীষণ বাজেভাবে ভেঙে পড়েছেন মেয়ের জন্য। কে জানত কথাটি মেয়ে সত্যি সত্যি ভেবে নিয়ে মাইলস্ট্রোক করে বসবে। তিনি প্রতিদিন মেয়ের কাছে যান, ঘণ্টার পর ঘণ্টা মেয়ের কাছে থাকেন, আদুরে গলায় ডাকেন, দুনিয়াবি নানান হাবিজাবি কথা বলেন। ছোটবেলায় নন্দিনী কি কি করত সব কিছু তিনি খুব ধীর সময় নিয়ে বলেন। বলতে বলতে মাঝে মধ্যে হেসে ওঠেন, কখনো বা কেঁদে ওঠেন। তখন যে কারোর মনে হতো পৃথিবীর সবচেয়ে সুন্দর মুহূর্তের মধ্যে এটিও একটি খুব সুন্দর দৃশ্য কিংবা মুহূর্ত। এইসব বলে তিনি যতই চেষ্টা করতেন, কিন্তু মেয়ে তার রেসপন্স করত না, মায়ের দিকে তাকাত না। সবসময় দু চোখ বুজে নিথর হয়ে পড়ে থাকে ইমার্জেন্সি আইসিসিইউ রুমের শ্বেত শুভ্র বিছানায়। তবে নাহিদা শিকদার ঠিকই আদিত্যকে সন্দেহ করতে শুরু করেছে। আদিত্য ওইভাবে সতর্ক হয়ে থাকে। ধূসরমণিতে ব্ল্যাক আইল্যান্ডস পড়ে থাকে, তাকে চেনার কোনো উপায় নেই। এছাড়াও আপাতত সে চায় না কোনো প্রকার ঝামেলা হোক। প্রিয়সীর সুস্থতাই কামনা করে সদা সর্বদা। হায়দ্রাবাদের ইমার্জেন্সি আইসিসিইউ রুমের শীত শুভ্র বেডে ঘুমিয়ে রয়েছে নন্দিনী। মায়াবী মুখখানি শুকিয়ে মলিন হয়ে গেছে। নাহিদা শিকদার সন্ধ্যার নামাজ আদায় করে মেয়ের কেবিনে ঢুকলেন। মেয়ের মাথায় হাত বুলিয়ে বারক কয়েক আদুরে গলায় ডাকলেন। মায়ের ডাকে নন্দিনী হঠাৎ চোখ খুলে তাকালো। তিনি প্রচণ্ড খুশি হয়ে মেয়ের সারা মুখে চুমু খেলেন। মায়ের চোখে পানি দেখে নন্দিনী তাকিয়ে রইল। তিনি বললেন, মামুনি, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? নন্দিনী কিছু বলল না, চোখের পলকও ফেলল না, অনিমেষ নেত্রে মায়ের দিকে তাকিয়ে রইল। তিনি বললেন, আমার সাথে কথা বলবে না? রাগ করেছ? নন্দিনী পাপড়ি ঝাপটাল। নাহিদা শিকদার আশার আলো দেখতে পেলেন যেন। ডাক্তার বলেছেন, মায়ের সংস্পর্শে এলেই সন্তানরা নিজেদেরকে স্রেফ মনে করে এবং অসুস্থ সন্তানরা দ্রুত সেরে ওঠে। একজন মায়ের সংস্পর্শ মেডিসিনের চেয়েও কার্যকরী। আর তাই মায়ের সঙ্গতায় নন্দিনীকে সুস্থ করে তোলার ৯০% চান্স রয়েছে। তিনি সেটা মাথায় রেখেই সবসময় চেষ্টা করেন মেয়ের ভুল ভাঙাতে। মেয়ের মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, আমি তোমাকে অবিশ্বাস করার কারণে তুমি যতটা কষ্ট পেয়েছ, এখন তুমি যখন আমার সাধারণ একটা কথাকে বিশ্বাস করে অসুস্থ হয়ে পড়েছ, তখন আমি বুঝতে পেরেছি বিশ্বাস অবিশ্বাস করা জিনিসটা ঠিক কতটা কষ্টের। রিয়েলি সরি মামুনি, আর কখনো তোমাকে রেগে গিয়ে মিথ্যে বলবো না, অবিশ্বাস করব না। নন্দিনী মুখ ফিরিয়ে নিল। তিনি আবারও বললেন, সত্যি বলছি, আর মিথ্যে বলবো না, আর তোমাকে অবিশ্বাস করব না। আমি জানি তো আমার মেয়ে কতটা অনেস্ট, তবুও রেগে গিয়ে ওইভাবে বলে ফেলেছি। আম্মু তো জানতাম না আমার মেয়েটা সত্যি সত্যি ভেবে বসবে। নন্দিনী আর তাকালো না। নাহিদা সিদ্ধের হাল ছাড়লেন না, আবারও বললেন, আমিই তোমার আসল জন্মদাত্রী মা। ওই দিন রাগ করে বলেছি ওইসব। তোমার আব্বু আর ওয়াসিফের গুরুতর অবস্থা দেখে সত্যি আমার মাথা ঠিক ছিল না। কি থেকে তখন হুট করে কি বলে ফেললাম বোধগম্য হয়নি। ঠিক আছে, তোমার যদি অবিশ্বাস হয় তাহলে তুমি আমাদের ডিএনএ টেস্টের রিপোর্ট দেখতে পারো। এই যে তুমি আমার পেটে আসার পর থেকে তোমার জন্ম অবধি সকল তথ্য জোগাড় করে রেখেছি আম্মু। ডিএনএ টেস্ট করেছি, আর তুমি আমাদের দুজনের সন্তান। বিলিভ করো, রেসপন্স করো, এইভাবে নিথর হয়ে পড়ে থেকো না। আমি খুব কষ্ট পাচ্ছি তোমার জন্য। ডক্টর বলছে তুমি ইচ্ছেকৃত রেসপন্স করছো না, শুধু একবার রেসপন্স করো প্লিজ মামুনি। নন্দিনীর কানে বোধহয় সকল কথা পৌঁছালো। দু চোখ দিয়ে জলপ্রপাতের ন্যায় অঝরে জল গড়াতে লাগল। তিনি আবারও বললেন, আমি সত্যি তোমার আসল জন্মদাত্রী মা, এতে কোনো সন্দেহ নেই। ওই সত্তার নামে 4 বার শপথ করে বলছি, সত্যি তুমি আমাদের সন্তান। আমি তোমার আসল জন্মদাত্রী মা, প্লিজ বিলিভ করো মামুনি। এই যে দেখো, আমার পেটে এখনও সিজেরিয়ান অপারেশন করার দাগও রয়েছে। নবাব সাহেব মেয়ের কেবিনে প্রবেশ করলেন। মেয়ের সাথে স্ত্রীকে কথা বলতে দেখে তিনি চুপচাপ দাঁড়িয়ে রইলেন। নাহিদা শিকদার আবারও বললেন,
আমি সত্যিই তোমার আম্মু। দেখো না তোমায় কত আদর করি, তোমাকে নিয়ে কত ভয় পাই, কে কখন কোন ক্ষতি করে ফেলে তোমার, তাই আর সেজন্যই তোমাকে সব সময় সিকিউরিটি দেওয়ার চেষ্টা করি, বাসায় রাখার চেষ্টা করি। আমার পারমিশন ব্যতীত কোথাও যেতে দিই না। যখন শুনি তুমি আমার পারমিশন ব্যতীত কোথাও গেছো, তখন আমার কি অবস্থা হয় সেটা তুমি কখনো জানো না। যদি জানতে তাহলে কোথাও যাওয়ার দুঃসাহস করতে না, আমার কথাই ভাবতে সবসময়। তবু নন্দিনী তাকালো না। নাহিদা শিকদার হতাশ হলেন। মেয়ে যেটা বিশ্বাস করেছে তো করেছেই, কোনো মতেই মস্তিষ্ক থেকে মিথ্যে কথাটা বের করা সম্ভব হচ্ছে না। এই মিথ্যে কথাটা বের করতে পারলেই মেয়ে আগের মতো সুস্থ হয়ে উঠবে, কিন্তু তাকে বোঝানোর সামর্থ্য কারও নেই। নাহিদা শিকদারের চোখকে ফাঁকি দিয়ে আদিত্য থেকে শুরু করে অদিতি পর্যন্ত বুঝিয়েছে, কিন্তু নন্দিনীর রেসপন্স নেই। সে ওই মিথ্যেতেই আটকে রয়েছে। তার ধারণা সবাই তাকে মিথ্যে বলছে, সত্যিটা গোপন করে। সে যদি সত্যিই তাদের সন্তান হতো তাহলে তার মা এমনটা বলতে পারত না, কখনো না। নবাব সাহেব স্ত্রীর তামাশা দেখলেন অনেকক্ষণ। আকস্মিক স্ত্রীর গালে সজোরে 3টে থাপ্পড় মারলেন। থাপ্পড়ের শব্দ বোধহয় নন্দিনীর কানেও পৌঁছালো। নন্দিনী চট করে ঘাড় ঘুরিয়ে বাবা মায়ের দিকে তাকালো। নবাব সাহেব আরেকটা থাপ্পড় বসিয়ে বললেন, আমার মেয়ের এই অবস্থার জন্য একমাত্র তুমি দায়ী। এখন নাটক করছো মেয়ের সাথে? তোমাকে না বলেছি দেশে ফিরে যেতে, বিরক্ত করছো কেন মেয়েকে? নাহিদা শিকদার গালে হাত দিয়ে স্তব্ধ হয়ে তাকিয়ে রইলেন। ভাবতেও পারলেন না স্বামী এমন কিছু করে বসবেন। ওনার চোখ থেকেও জল গড়াতে লাগলো। এই নিয়ে জীবনে প্রথম নবাব সাহেব 2বার ওনার গায়ে হাত তুললেন একমাত্র মেয়ের জন্য। তিনি বললেন, আমার মেয়েকে কেন মিথ্যে বলেছ? এখন আবার নাটক দেখাও? যাও, বেরিয়ে যাও। তোমার কোনো সিম্প্যাথির প্রয়োজন নেই। নিজের লাইফস্টাইল আর পলিটিক্স নিয়ে ডুবে থাকো। সবাইকে গিয়ে তোমার সস্তা ক্ষমতা দেখাও। বলেই কষিয়ে আরও 2টো থাপ্পড় মারলেন। মাকে থাপ্পড় মারতে দেখে নন্দিনী তপ্ত চোখে তাকিয়ে রইল বাবার দিকে। নবাব সাহেব বললেন, আজই তোমাকে ডিভোর্স দেব। অনেক সহ্য করেছি তোমার যন্ত্রণা। আমার হাসি খুশি একটা মেয়েকে জীবিত রেখেও মৃতের মতো পড়ে থাকতে হচ্ছে তোমার কারণে। হাসি খুশি সুখী একটা পরিবারকে তুমি জটিল করে দিয়েছ পলিটিক্স করে। সব দাপট সব জায়গায় চলে না। বেরিয়ে যাও সামনে থেকে। তোমার এই মুখ আর দেখতে চাই না। ছলনামূল পাপিষ্ঠ নারী। বলেই কষিয়ে আরও 2টো থাপ্পড় মারলেন। পরপর 7টা থাপ্পড় খেয়ে নাহিদা শিকদার কিছু বলার ভাষা হারিয়ে ফেললেন। নন্দিনী জোরে জোরে শ্বাস নিতে লাগল। হঠাৎ হাতগুলো নাড়াচাড়া করল। শরীরের সাথে অ্যাটাচ করা মেশিনগুলো শব্দ হতে শুরু করল। শব্দ শুনে ডক্টররা সবাই দৌড়ে এলেন। নন্দিনী উত্তেজিত হয়ে গেল। আকস্মিক অক্সিজেন মাস্ক খুলে ফেলল। বেডের পাশে থাকা কয়েকটি ওষুধের বোতল ফেলে দিল নিচে। নন্দিনীকে রেসপন্স করতে দেখে ডক্টররা খুশি হলেন। নবাব সাহেব অস্থির হয়ে মেয়ের কাছে এসে বললেন, মামনি সরি, শান্ত হও। নন্দিনী বাবার দিকে আগুন চোখে তাকালো। তিনি বুঝতে পারলেন মেয়ের মাকে মারার জন্য মেয়ে খেপেছে। এত কিছুর পরেও মায়ের প্রতি ভালোবাসা দেখে ওনারা দুজন ভেতরে ভেতরে চমকালেন। তিনি বললেন, আই এম রিয়েলি সরি, আর এমন কিছু করব না। উত্তেজিত হয়ে নন্দিনী স্যালাইনের নলগুলো ছিঁড়তে শুরু করল। নবাব সাহেব মেয়েকে ধরতে গেলে নন্দিনী সরিয়ে দিল। তিনি বললেন, মামনি উত্তেজিত হয় না, সরি বললাম তো। আকস্মিক নন্দিনী রুদ্রমূর্তির রূপ ধারণ করে বলল, তুমি আমার আম্মুর গায়ে হাত তুললে? বলেই ফুঁসতে লাগল। নবাব সাহেব অপ্রস্তুত হয়ে বললেন, মাথায় রাগ উঠেছিল, যেমনটা তোমার মায়ের উঠেছিল। নাহিদা শিকদার এগিয়ে যেতেই চিৎকার করে বলল, কেউ আসবেন আমার কাছে, তোমরা দুজন আমার কেউ না। এতদিন মিথ্যে বলেছ আমায়, আমি তোমাদের সন্তান না। তোমরা আমাকে অ্যাডপ্ট নিয়েছ, তাই না? নিজের রক্তের সন্তান যখন সাধারণ একটা কথাকে বিশ্বাস করে ভুল বুঝিয়ে নিজেকে অ্যাডপ্ট বেবি দাবি করে, তখন বাবা মা উভয়ের কতটা কষ্ট হয় এটা নবাব সাহেব কাউকে বুঝাতে পারবেন না। তেমনই মেয়েরও হয়তো মায়ের ওই কথাটা শুনে এতটা কষ্ট হয়েছে, যার ফলশ্রুতি মেয়ে সাথে সাথে ব্রেন স্ট্রোক করে বসেছে। আর নাহিদা শিকদারও কি জানতেন মেয়ে সত্যি সত্যি বিশ্বাস করে সিরিয়াসলি ভাবে নিবে? কত কথাই তো মানুষ রাগের উপর বলে ফেলে, তাই বলে কি সব কথা সত্য হয় নাকি? নবাব সাহেব স্ত্রীর দিকে তাকিয়ে দাঁতে দাঁত চাপলেন।
এই মহিলার একটা মিথ্যে কথায় মেয়ে এখন কাউকেই বিশ্বাস করছে না। তিনি কিভাবে বুঝাবেন যে নন্দিনীও একমাত্র তাদের রক্তের সন্তান, আর ওনারা দুজনই সত্যি তার আপন জন্মদাতা এবং জন্মদাত্রী। নন্দিনী অতিরিক্ত উত্তেজিত হয়ে যাওয়ায় ডাক্তাররা আশঙ্কিত ফের ব্রেন স্ট্রোক করার চান্স রয়েছে। এইবার স্ট্রোক করলে মৃত্যুর চান্স রয়েছে, আর বাঁচানো পসিবল হবেই না, এটা 100% শিওর। ডাক্তাররা জোরপূর্বক ধরে নন্দিনীকে ইনজেকশন পুশ করে সেন্সলেস করে ফেললেন। নন্দিনী আগের রূপে ফিরে এসেছে, এতেই নাহিদা শিকদার খুশি। রাতে নন্দিনী চোখ বন্ধ করে শুয়ে আছে। হঠাৎ একটা বনো সুবাস পেতেই নন্দিনী চোখ মেলতেই আদিত্যকে দেখে তাকিয়ে রইল। আদিত্য বলল, কেমন লাগছে? নন্দিনী কথা বলল না। আদিত্য ফের বলল, করিডোরে হাঁটবে? নন্দিনী নিরুত্তর। আদিত্য নন্দিনীর হাত নিয়ে আঙুলগুলো দেখতে দেখতে বলল, আমাকে বিশ্বাস করো? শক্ত গলায় বলল, না। কেন? এবারও নিরুত্তর। আদিত্য বলল, তোমার বাবা মাকে বিশ্বাস করো? কাউকে না। তুমি সত্যি একটা বোকা মেয়ে। সাধারণ একটা কথাকে তুমি সিরিয়াসলি নিয়েছ। মানুষ কি ফান করে কিছু বলতে পারে না? কিংবা বাবা মা রাগ করে সন্তানকে কিছু বলতে পারে না? ছোটবেলায় আমরা যখন খুব দুষ্টামি করতাম, আব্বু আম্মুর কথা শুনতাম না, তখন আব্বু আম্মু আমাদেরকে বলতো, তোমাদেরকে 4 রাস্তার মোড়ে কুড়িয়ে পেয়েছি, ওখানে সেখানে কুড়িয়ে পেয়েছি, আরও কত কিছু বলতো। কিন্তু আমরা বিশ্বাস করতাম না, আমরা ফান ভেবে উড়িয়ে দিতাম। নন্দিনী কথা বলল না। আদিত্য বেশ কতগুলো রিপোর্ট নন্দিনীর সামনে মেলে ধরে বলল, এই সবগুলো তোমার। তোমার মতো প্রথমে আমিও বিশ্বাস করেছিলাম, পরে ভাবলাম তোমার বাবা মায়ের ডিএনএ টেস্ট করব। যদিও ওনারা করেছেন, তবু আমি নিজ দায়িত্বে করিয়েছি। সত্যি তুমি ওনাদের সন্তান, এ নিয়ে আর টেনশন করো না, দ্রুত সুস্থ হয়ে ওঠো। নন্দিনীর রিপোর্ট ফেলে দিয়ে বলল, আর বানিয়ে বানিয়ে মিথ্যে বলতে হবে না। নিশ্চয়ই আমার আব্বু আপনাকে এইসব শিখিয়ে দিয়েছে, তাই না? আর আমার মায়ের রিপোর্টগুলো নিশ্চয়ই ওনার ক্ষমতার জোর দিয়ে তৈরি করেছে, তাই না? আদিত্য হতাশ হল। কিছু একটা ভেবে বলল, তুমি তো স্কলারশিপ পেয়েছ, ইউএসএ গেলে সেখানে ডিএনএ টেস্ট করে নিও। সেখানে তোমার মায়ের ক্ষমতা থাকবে না, আর কেউ বানিয়ে বানিয়ে মিথ্যেও বলবে না। নন্দিনী এবার শান্ত হল। কার ভেতরে কেমন মানুষ লুকিয়ে আছে কিংবা কার সাথে কার সম্পর্ক রয়েছে সেটা শুধু সময় বলে দিবে। সে সত্যি সত্যি সিদ্ধান্ত নিল, ডিএনএ টেস্ট করে দেখবেই সে সত্যি কার সন্তান। হতে পারে আদিত্য তাকে মিথ্যে বলছে। রাত প্রায় 11:55। নাহিদা শিকদার গভীর ঘুমে মগ্ন। ওনাকে কৌশলে স্লিপিং মেডিসিন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে, নয়তো মেয়ের কাছ থেকে 1 সেকেন্ডের জন্যও নড়েন না তিনি। আদিত্যরা সবাই মিলে নন্দিনীর কেবিনে ঢুকল। নন্দিনীকে আজ প্ল্যান মাফিক স্লিপিং মেডিসিন দেওয়া হয়নি, যার ফলে তার ঘুম এখনো ভারী হয়নি। দু চোখ বন্ধ করে বেডে শুয়ে রয়েছে। হঠাৎ বরাবর 12টা বাজতেই সবাই একসঙ্গে বলে উঠল, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ নন্দিনী। রায়হান তালগোল পাকিয়ে বলল, হ্যাপি বার্থডে টু ইউ রাজনন্দিনী। অদিতি পেটের মধ্যে এক গুঁতো দিতেই রায়হান চুপসে গেল। একসঙ্গে এতজন মানুষের স্বর কর্ণকুহরে প্রবেশ করতেই নন্দিনী ভরকে লাল। ধরপড়িয়ে উঠল বুক। ভয় পেয়ে কম্পিত গলায় বলে উঠল, সবাই এখানে? রায়হান বলল, রাজনন্দিনী, তুমি খুব লাকি। নন্দিনী জিজ্ঞেসু দৃষ্টিতে তাকাতেই বলল, হায়দ্রাবাদের ভূমিতে নতুন মানুষের সাথে নতুন জীবনে পদার্পণ করলে। নন্দিনী মৃদু হাসল। মেহরাব বলল, জলদি কেক কাটো। আদিত্য নিজেই ধরে বসিয়ে দিল। অদিতি আর ফাল্গুনি পাশে গিয়ে বসল। একটা কেকের মধ্যে ক্যান্ডেল জ্বালিয়ে দিল মেহরাব। নন্দিনীর সামনে কেকটি আনতেই নন্দিনী বিস্ময়ে আহত হল। খুব সুন্দর একটি শিউলি ফুলের ডেকোরেশন করা কেক। সম্পূর্ণ চকলেট কেকের উপরে সবুজ ঘাসের ডেকোরেশন করে ওপরে শিউলি ফুল ছড়ানো। তাতে লেখা, এমন শিউলি ঝরা দিনেই বুঝি জন্মেছিলে? ভাগ্যিস জন্মেছিলে।
শুভ জন্মদিন নন্দিনী ফুল। নন্দিনী আপ্লুত হলো, সবাইকে থ্যাঙ্কস জানিয়ে কেক কেটে বার্থডে সেলিব্রেশন করল। ভালোবাসা পেলে বোধহয় 7 খুনও মাফ করে দেওয়া যায়। নন্দিনী সুস্থ হয়ে ওঠার পর দেশে ফিরে আসে। এরপর নাহিদা শিকদার মেয়েকে স্পেশাল টাইম দেওয়ার জন্য বেশ কয়েকটি দেশে মেয়েকে নিয়ে ঘুরে আসে। যতগুলো দেশে গেছেন প্রতিটি দেশেই নানারকম শপিং করেছেন। আজও লন্ডনের একটি শপিং মলে নিয়ে গেলেন মেয়েকে। সেখানে গিয়ে তিনি সর্বপ্রথম ব্রাইডাল লেহেঙ্গা কালেকশন দেখলেন। নিজের পছন্দ অনুযায়ী টকটকে লাল রঙের একটি ব্রাইডাল লেহেঙ্গা পছন্দ করে মেয়েকে বললেন, এটা তোমার পছন্দ হয়েছে দেখো। টকটকে লাল রঙের লেহেঙ্গা কেন আম্মু? বিয়েতে পরবে। বিয়ে? কার বিয়ে? কার আর ফারার বিয়ে। নন্দিনীর বিশ্বাস হল না, তারা তো সেদিন সব কিনেছে, তাহলে আবার কেন টকটকে লাল রঙের লেহেঙ্গা লাগবে। নাহিদা শিকদার টকটকে লাল রঙের লেহেঙ্গাটি নিয়ে নিলেন। এরপর গায়ে হলুদে পরার জন্য হলুদ রঙের এক্সক্লুসিভ হ্যান্ডলুম কোরা বেনারসি শাড়ি পছন্দ করলেন। নন্দিনী বলল, আম্মু, আমরা ম্যাচিং করে হলুদ শাড়ি কিনেছি, আর লাগবে না। নাহিদা শিকদার গুরুত্ব না দিয়ে এই শাড়িটিও নিয়ে নিলেন। এরপর মেয়ের জন্য একটা বারবি পিঙ্ক কালারের গাউন কিনে নিলেন, সাথে বেশ কয়েকটি ফ্রকও কিনে নিলেন। নানা রকম কসমেটিক্স সহ ভারী ভারী জুয়েলারিও কিনে নিলেন। নন্দিনী জিজ্ঞেস করলে, শুধু এটাই বলছেন? সব তোমার জন্য এবং বিয়েতে পড়ার জন্য। নন্দিনী মায়ের হাবভাব বুঝতে পারল না। প্রায় 2 সপ্তাহের মতো মেয়েকে নিয়ে তিনি বিভিন্ন দেশ ঘুরে ফিরে শপিং করলেন নিজের পছন্দে। নন্দিনী সুস্থ হওয়ায় মেহরাব ফারার বিয়ের দিন আবারও ধার্য করা হলো। সামনের সপ্তাহে আদিত্যরা আমেরিকা থেকে আবারও দেশে ফিরে এলো। দেখতে দেখতে ফারার হলুদের দিন ঘনিয়ে এলো। অদিতি আর ফাল্গুনি নন্দিনীকে নিতে এলো। নাহিদা শিকদার দুনো মনে করলেন, কিছুতেই মেয়েকে দিবেন না। প্রাপ্তবয়স্ক একটা অবিবাহিত নিয়ে কিভাবে আরেকজনের বাসায় 2 দিন থাকে? কেমন দৃষ্টিকটু দেখায় বিষয়টা। ওরা নবাব সাহেবের কাছে আবদার করেছে নন্দিনীকে ওদের বাসায় 2 দিন রাখবে। আহসান সাহেব, আফসানা চৌধুরী এবং আফরোজা চৌধুরীও ফোন করে ওনার পারমিশন চাইলেন। বাসায় এসে ইনভাইটেশন কার্ড দিয়ে গেলেন। নবাব সাহেব ভেবেচিন্তে পারমিশন দিলেন। তবে স্ত্রীর সাথে বাকবিতণ্ডা হয়েছে এই নিয়ে। নবাব সাহেব পরোয়া করলেন না। ভাবলেন ফারার বিয়ে মিটে গেলেই এর পরের দিন মেয়েকে নিয়েই আমেরিকা পাড়ি জমাবেন। তাই শেষমেশ অদিতিদের বাসায় 2 দিন থাকার পারমিশন দিয়েছেন। তবে এর জন্য বডিগার্ডও দিয়েছেন মেয়ের জন্য, যাতে মেয়ের সাথে কোনোরূপ দুর্ঘটনা না ঘটে। নবাব সাহেব পারমিশন দেওয়ায় নাহিদা শিকদার আর কিচ্ছু করতে পারলেন না। অদিতিরা বিকেলবেলায় নন্দিনী আর তানভিকে নিয়ে গেল ওদের বাসায়। দেখতে দেখতে হলুদের দিন চলে এলো। সন্ধ্যা ঘনিয়ে আসতেই একসঙ্গে সব জ্বলে উঠল সন্ধ্যা প্রদীপের আগেই। মরিচপাতিতে সেজে উঠল চৌধুরী বাড়ি। বাসার গেট থেকে শুরু করে বাড়ির বাগান হতে বাড়ির ছাদ, আঙিনা থেকে সবকিছুই খুব সুন্দর করে লাইটিং করে মরিচবাতি দিয়ে ডেকোরেশন করা হয়েছে। সারা বাড়ি সাজ রবরব করছে। চৌধুরী বংশের ছোট ছেলের বড় মেয়ের বিয়ে বলে কথা। আদিত্যের বাবা বড় আর ফারার বাবা ছোট। এই বংশে ফারা বড় মেয়ে, তাই বিয়ের আয়োজনও ওইভাবে করা হয়েছে। অন্যদিকে মেহেরাব আদিত্যের প্রাণপ্রিয় বন্ধু, তাই কোনো দিক দিয়ে কমতি রাখেনি আয়োজনে। বলা যায় মহা ধুমধামেই বিয়ে অনুষ্ঠিত হবে বলে আদিত্যের নির্দেশনা অনুযায়ী সেইভাবেই সকল ডেকোরেশন করা হয়েছে। হলুদের বড়সড় আয়োজন করা হয়েছে চৌধুরী বাড়ির বিশাল ছাদে। আদিত্য নিজ উদ্যোগে সবটা তদারকি করছে। হলুদের স্টেজও জমকালোভাবে সাজানো হয়েছে বিভিন্ন রকমের রং বেরঙের আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, কয়েক রকমের ফেরি লাইট, ঝাড়বাতি, মরিচবাতি সহ এবং তাজা ফুল দিয়ে। ফারাকে হলুদ লেহেঙ্গার সাথে তাজা ফুলের গয়না দিয়ে সাজানো হয়েছে। ফারা স্টেজে মুখ গম্ভীর করে বসে আছে। পাশে তার কিছু কাজিন রয়েছে। ফারার মন ভীষণ খারাপ। আদিত্য তার চোখের সামনে দিয়ে হাঁটছে, ঘুরছে, এই সেই কাজ করছে, চিৎকার চেঁচামেচি করছে। ফারা সেদিকে তাকিয়ে অশ্রু ঝরালো। আদিত্যের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আমায় কেন বুঝুনি আদিত্য ভাইয়া? আমার ভালোবাসা কেন তুমি গ্রহণ করনি?
আমার কষ্ট হচ্ছে তোমাকে আমার সামনে দেখে। আমি থাকতে পারছি না, মরে যেতে ইচ্ছে করছে। বলেই চোখ মুছল। এই মুহূর্তে ওর ইচ্ছে করছে দৌড়ে গিয়ে আদিত্যকে জড়িয়ে ধরতে, কিন্তু পারছে না, ভয়। ধরলেও কি লাভ? মানুষটা প্রতিবারের মতোই তাকে অপমান করে প্রত্যাখ্যান করবে, থাপ্পড় মেরে শরীর থেকে ছিটকে সরিয়ে দেবে, না হয় কুকুরের মতো তাড়িয়ে দেবে। সোজা কথা, আদিত্য তাকে পছন্দ করা তো থাক দূরের কথা, তার ছায়াও মারাতো ইচ্ছুক নয়। তাই মানসম্মানের ভয় ভরা স্টেজে এমন কিছু করার সাহস হলো না ফারার। আদিত্যের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল ফারা। অদিতিদের দেখা নেই আশেপাশে কোথাও। সেই বিকেল থেকে সাজসজ্জা নিয়ে ব্যস্ত আছে চার বান্ধবী। ছাদে বোধহয় এখনও আসেনি ওরা। হলুদ লাগানো শুরু হয়ে গেছে সেই কোণক্ষণে। সবাই ফারাকে হলুদ ছুঁয়ে চলে যাচ্ছে। সাজসজ্জা শেষে দ্রুত পায়ে ছাদে উঠল অদিতিরা। ছাদে আসতেই দেখল আদিত্য কিছু একটা নিয়ে মোবাইলে চেঁচামেচি করছে কারো সাথে। অন্যদিকে কর্নারের ফুলগুলো একদিকে কম তো আরেকদিকে বেশি হয়েছে। মোবাইলে কথা বলার ফাঁকে ফাঁকে লোকদেরকে তপ্ত চোখে সমানে ধমকাচ্ছে। অদিতিরা বুঝল আদিত্যের মেজাজ খারাপ। হবেই না বা কেন? ফারাহাত যা কাণ্ড ঘটালো, আদিত্যকে একা পেয়ে জড়িয়ে ধরে ফের ভালোবাসা নিবেদন করল। এই নিয়ে আজ অনেক বছর জ্বালাচ্ছে ভাড়া। শেষে আদিত্যের দাবাং মার্কা কয়েকটা থাপ্পড় খেয়ে স্টেজে উপস্থিত হয়েছে। এখনও বোধহয় গালের স্পষ্ট দাগ রয়েছে, হয়তো কৃত্রিম সাজের প্রলেপে ঢেকে গেছে। আজ আদিত্য হলুদ রঙের পাঞ্জাবি পরেছে। সব ছেলেরাই ম্যাচিং করে পাঞ্জাবি নিয়েছে হলুদে। আভিজাত্য পোশাকে স্মার্টনেস বেশ ভালোভাবেই ফুটে উঠেছে আদিত্যের। চোখে মুখে বিরক্তির ছড়াছড়ি। রাগে গজগজ করছে ডেকোরেশনের লোকদের সঙ্গে। হয়তো ফারার রাগ অন্যদের উপর দেখাচ্ছে। শান্তশিষ্ট আয়মানকেও আজ ইচ্ছা মতো ধমকাচ্ছে। বেচারা চুপচাপই রয়েছে। ফারাবিকেও একটা ধমক দিয়েছে। নন্দিনী এক পলক তাকালো মানুষটার দিকে। পছন্দের পুরুষকে রাখতে দেখেও বোধহয় ভালো লাগে। মনের মাঝে অন্যরকম এক ভালো লাগা কাজ করে। আদিত্যের মুখোমুখি হতেই আদিত্য অদিতিকে দেখতেই আগুন গলায় এতক্ষণ লাগে তোদের আসতে? সেই কখন খবর পাঠিয়েছি আর এখন এসেছিস? অদিতি কিছু না বলে চুপচাপ ওদের নিয়ে স্টেজের দিকে চলে গেল। স্টেজে উঠে ওরা সবাই ফারাকে হলুদ ছইয়ে দিল। এরপর ওদের সাথে বসে ফাল্গুনিও হলুদ দিল বোনকে। হলুদ দেওয়ার পর ফাল্গুনি বলল, এই অদিতি, ছবি তুলবি না তোরা? হ্যাঁ, তোর ফোন কই? তোল তাড়াতাড়ি। আমি তো ফোন নিয়ে আসিনি, ভাবলাম ভিড়ভাট্টায় হারিয়ে যাবে, তাই রেখে এসেছি। আমরাও তো ফোন নিয়ে আসিনি, আলমারিতে লক করে রেখে এসেছি। তো কি করবি এখন? বাস থেকে নন্দিনী বলল, ক্যামেরাম্যান আছে তো, মোবাইল লাগবে না অদিতি। ডিএসএলআরে সেলফি তোলা যায় নন্দু, আমরা কি সেলফি নিব না? তো এখন কি করবি? দাঁড়া, ভাইয়াকে ডাকছি। হ্যাঁ না, তোর ভাইয়া রেগে আছে। তখন দেখলাম রেগে মেগে সবাইকে ধমকাচ্ছে। ফাল্গুনি বলল, ভাইয়ার মাথা গরম আছে আজ। অদিতি বলল, আচ্ছা টেনশন নিস না তোরা, ব্যবস্থা করছি। টেনশন নিব না মানে? এত সুন্দর করে সাজলাম সব, কি তাহলে একটা ফোনের জন্য বৃথা যাবে? কিচ্ছু হবে না ফাগুন, চুপচাপ ম্যাজিক দেখ। বলেই অদিতি আদিত্যকে হাত ছেড়ে ডাকল, ভাইয়া ভাইয়া। বোনের ডাকে আদিত্য বিরক্ত মুখে স্টেজের সামনে এসে দাঁড়ালো। বিরক্তিকর চোখে ফারার দিকে এক পলক তাকিয়ে বলল, গন্ডারের মধ্যে চেঁচাচ্ছিস কেন? ভাইয়া, তোমার ফোনে আমাদের কয়েকটা পিকচার তুলে দাও না প্লিজ। অদিতিকে ধমকে কিছু বলতে নিবে, হঠাৎ প্রেয়সীর মিষ্টি মুখখানি দেখতেই আদিত্যের মেজাজ শিথিল হয়ে এলো। কৌশলে বিলাতি নজর জোড়া বুলাতেই দেখল চারজনেই ম্যাচিং করে একই রকমের বাসন্তী বটল গ্রিন কন্ট্রাস্ট কাঞ্চিপুরম শাড়ি পরেছে। শাড়ির সাথে ম্যাচিং করে হলুদ আর গোলাপি রঙের তাজা কাঠগোলাপের ফুল দিয়ে ভিন্নতা রেখে সেজেছে। বাকি তিনজনে চুলে খোপা করলেও নন্দিনী তার পিঠ বরাবর সিল্কি চুলগুলো খোলা রেখেছে ঘাড়ের একপাশে। তাতে ঝুলছে লম্বাটে দুইখানি বেলি এবং একখানি গোলাপ ফুলের মালা। হালকা পাতলা মেকআপ নিয়েছে, তাতেই ভারী মিষ্টি আর অপরূপা লাগছে। অপরূপ শুভ্রের ন্যায় সৌন্দর্য ফুটে উঠেছে প্রেয়সীর মুখশ্রীতে। আদিত্যের মনে হল যেন রূপকথার পরীদের দেশ থেকে আগত স্বয়ং কোনো রাজকুমারী এখানে এসে বসে আছে। আদিত্য বিড়বিড় করে বলল, রাজকুমারী নন্দিনী, কি মায়াবী তুমি, কি অনিন্দ সুন্দর তুমি, প্রতিমার মতো।
সত্যি তুমি নূরে নন্দিনী। বলে আদিত্য ফোন বের করে মাত্র 2টি পিকচার ক্লিক করতে একজন দায়িত্বরত সার্ভেন্ট স্টেজে বসে থাকা গেস্টদের জন্য এদিকটায় ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে এলো। আদিত্য 3য় পিকচার নিতে ক্যামেরায় যেই সবে ক্লিক করবে, আকস্মিক কোটার থেকে একটা পিচ্ছি বাচ্চা দৌড়ে এলো। সার্ভেন্টটি তখন নন্দিনীর পাশে বসে থাকা একজন গেস্টকে ড্রিঙ্কস দিতে নিতেই বাচ্চাটি ড্রিঙ্কস দেখতেই ট্রের দিকে থাবা মারল। সার্ভেন্ট কিছু বুঝে ওঠার পূর্বেই ট্রে সমেত সব ড্রিঙ্কস ছিটকে গিয়ে নন্দিনীর গায়ের উপর পড়তেই পুরো শাড়ি ভিজে জবজবে হয়ে গেল। ব্যাপারটা এতটাই দ্রুত ঘটে গেল যে উপস্থিত সকলেই কিংকর্তব্য বিমূঢ়। পরিস্থিতি থমথমে হয়ে গেল। অদিতি চেঁচিয়ে উঠে বাচ্চাটিকে ধমকে বলে উঠল, দিলি তো সব পণ্ড করে, জানিস কতগুলো ঘন্টা ধরে সাজসজ্জা করলাম, এখন সব শেষ করে দিলি। ধমক খেয়ে বাচ্চাটি কান্না শুরু করে দিল। নন্দিনী বলল, অদিতি থাম, যা হওয়ার হয়ে গেছে, চেঁচিয়ে কি হবে? কে শোনে কার কথা? অদিতি ধমকাতেই আছে। আদিত্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বলল, অদিতি রিল্যাক্স হোক, এত অস্থির হচ্ছিস কেন? তো কি করব? সব পণ্ড করে দিল এই বাচ্চাটা, এখন কি হবে? থামবি তুই? অদিতি রাগে গজগজ করে বলল, একটা পিকও নিতে পারলাম না আর থামতে বলছো ভাইয়া? তো কি হয়েছে? কি হয়েছে মানে? কত কষ্ট করে সাজসজ্জা করলাম সেই বিকেল থেকে, তারপর তোমার ধমকও খেয়েছি, আর তুমি বলছো কি হয়েছে? এখন আমি কোথায় পাবো সেম কালারের শাড়ি? নন্দিনী ফাল্গুনির সাথে বাসায় ফিরে এলো। পুরো গায়ে ড্রিঙ্কস, শরীরটা কেমন জবজব করছে, আঠা আঠা লাগছে হাত পা সহ সব কিছু। আদিত্য অদিতিকে বলল, শান্ত হ, সেম কালারের শাড়ি তো, সমস্যা নেই, শাড়ির ব্যবস্থা করে দিচ্ছি। অদিতি শান্ত হল। আদিত্য ছাদ থেকে নেমে গেল। অদিতিও নন্দিনীর কাছে এলো। নন্দিনী ওয়াশরুমে ফ্রেশ হতে গেল। মিনিট 20 পর অদিতির দরজায় নক পড়ল। অদিতির দরজা খুলতেই দেখল অনেকগুলো শপিং ব্যাগ নিয়ে আদিত্য দাঁড়িয়ে রয়েছে। অদিতি অবাক হয়ে বলল, এত কিছু? হ্যাঁ, ধর। সেই সময় তো কেঁদে কেঁদে ভাসিয়ে দিচ্ছিলি, এখন ধর। এত তাড়াতাড়ি শপিং করলে কিভাবে? অদিতির হাতে ব্যাগগুলো ধরিয়ে দিয়ে বলল, তোর না জানলেও জ্বলবে, বলেই একটা বাঁকা হাসি দিয়ে চলে গেল। অদিতিও একটা বাঁকা হাসি দিল ভাইয়ের অগোচরে। আদিত্যের যাওয়ার পানে তাকিয়ে বিড়বিড় করে বলল, চান্দু, তোমার মনোভাব ভাবছো আমরা বুঝি না, তাই না? নন্দিনী ওয়াশরুম থেকে বের হতেই দেখল অনেকগুলো শপিং ব্যাগ খাটের ওপর। অদিতি বলল, ফ্রেশ হয়েছিস নন্দু? হ্যাঁ। জলদি আয়, রেডি হবি? আর কি রেডি হব, সব তো শেষ। ওহ, দ্রুত আয়, সব ব্যবস্থা হয়ে গেছে। নন্দিনীকে আর কিছু বলতে না দিয়ে অদিতি একজন বিউটিশিয়ানকে ডেকে এনে নন্দিনীকে দ্রুত রেডি করতে বলল। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের পর্বটি ভালো লাগলে লাইক দিয়ে একটি সুন্দর কমেন্ট করে যাবেন। আপনাদের সাপোর্ট পেলে নতুন নতুন গল্প দিতে খুব ভালো লাগে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।